শুরু করছি সালোক সংশ্লেষের দ্বিতীয় পর্যায় অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। অর্থাৎ এই দশাটায় সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন নেই, সুতরাং এই দশাটা দিনের বেলা বা রাতের বেলা যে কোনো সময় ঘটতে পারে। তার বলে এই নয় যে এটা অন্ধকারেই ঘটবে, মানে রাত্রেবেলা, এটি যে কোনো সময় ঘটতে পারে। সেই জন্য এর নাম হয়েছে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। এই আলোক নিরপেক্ষ দশাটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান, সেই জন্য একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলে। কিন্তু বিজ্ঞানী কেলভিন প্রথম এই দশার ধারাবাহিক বিবরণ দেন, সেই জন্য এই বিক্রিয়াটা কেলভিন চক্র নামে অধিক পরিচিত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা বা কেলভিন সাইকেল বা কেলভিন চক্র। দেখে নি কিভাবে ঘটে এটা। এটা কোথায় ঘটে? বলেছিলাম যে অন্ধকার দশাটা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। তাহলে একটি ক্লোরোপ্লাস্টটা আরেকবার একটু আঁকে পড়াচ্ছি। অন্ধকার দশা বা আলো নিরপেক্ষ দশা। আরেকটা কি বললাম? বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে কেলভিন চক্র। ঠিক আছে, এই দশাটা ঘটে কোথায়? ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। তাহলে ঘটে কোথায়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। ক্লোরোপ্লাস্টটা দেখি, এই ক্লোরোপ্লাস্টে কি থাকবে? থাইলাকয়েড পরপর কি তৈরি করেছে? গ্রানাম, এবং গ্রানামগুলো কয়েকটি গ্রানাম নিয়ে গ্রানাম। ঠিক আছে, আর বাকি অংশ কি? এগুলো হচ্ছে স্ট্রোমা, তাই তো? তাহলে স্ট্রোমা এটা এখানেই ঘটবে কি? অন্ধকার বিক্রিয়া। তাহলে এইখানে অন্ধকার বিক্রিয়াটা ঘটে কেন? অন্ধকার বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে এই স্ট্রোমা অংশে, সেই জন্য এখানেই ঘটে অন্ধকার বিক্রিয়া। এখন আমরা আলোক বিক্রিয়ায় কি পেলাম? তো বিক্রিয়া পেলাম এটিপি, আর কি পেলাম? NADPH2। তাই তো? এর দুটোই লাগবে অন্ধকার বিক্রিয়া। তাই অন্ধকার বিক্রিয়াতে কি লাগবে? পত্ররন্ধ্রে গৃহীত কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা এলো। এটাকে আরেকটা নাম কি বললাম? কেলভিন সাইকেল। এরগুলো একদিকে কেলভিন সাইকেল। এই কেলভিন সাইকেলের মাধ্যমে তৈরি হবে কি? গ্লুকোজ C6H12O6। এটা কি? গ্লুকোজ। তাহলে কি বোঝা গেল? আলোক বিক্রিয়ার ফলে উৎপন্ন এটিপি এবং NADPH2 অন্ধকার বিক্রিয়ায় কাজে লাগছে, এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আলোক বিক্রিয়ায় কাজে লাগেনি, কার্বন ডাইঅক্সাইড কেলভিন চক্রের মাধ্যমে তৈরি করবে কি? গ্লুকোজ। এটাই হচ্ছে অন্ধকার বিক্রিয়া উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য। ফটোসিনথেসিস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো কি? এই গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। তাহলে আমরা ডিটেইলসে কেলভিন চক্রটা দেখি। এটার নাম কি? এই যে সাইকেলটা আঁকলাম, এটাকে বলা হয় কেলভিন চক্র। কেলভিন চক্রটা এবার আমরা পড়বো। তাহলে স্ট্রোমা অংশে হবে কি? অন্ধকার বিক্রিয়া। অন্ধকার বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান তাহলে কি কি হলো? এটিপি,
NADPH2 আর কার্বন ডাইঅক্সাইড। কেলভিন সাইকেলটা শুরু করি। কেলভিন সাইকেলের জন্য প্রথমে বললাম কি লাগবে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কোষে উপস্থিত একটি যৌগ যাকে বলা হচ্ছে কি RUBP, রাইবিউলোজ বিসফসফেট। বিস মানে ডাই, দুটো আছে। আর রিবিউলোজ বিসফসফেট কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে একটি অস্থায়ী যৌগ অরবিটাল বিসফসফেট। সেটা অস্থায়ী। কত অণু কার্বন ডাই অক্সাইড, এটা ভালো করে বুঝে না। 6 অণু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে 6 অণু RUBP মিলে তৈরি করবে কে 6 অণু অরবিটাল বিসফসফেট, যেগুলো আমি অ্যাব্রিভিয়েশনে লিখছি ডান দিকে লিখে দেবো। এটা তৈরি করবে, এটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। অস্থায়ী লিখে দিচ্ছি, অস্থায়ী যৌগ। 6টা লিখেছি, 6 অণু। এটা 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু RUBP, 6 অণু অরবিটাল বিসফসফেট। এখন RUBP হচ্ছে 5 কার্বন যুক্ত একটি যৌগ, মানে ওখানে 5টা কার্বন আছে। ধরো এই 3 4 5, 1 2 3 4 5 রিবিউলোজ বিসফসফেট সঙ্গে ফসফেট, এটা ফসফেট। মানে 1 এবং 5 পজিশনে 1 কার্বন পজিশন এবং 5 কার্বন পজিশনে দুটো ফসফেট আছে, সেই জন্য হচ্ছে বিসফসফেট বা বাইফসফেট, মানে দুটো 5 কার্বন যুক্ত। এই যে গোল্লা গোল্লাগুলো ধরে নাও কার্বন, তাহলে 5 কার্বন যুক্ত RUBP এর সঙ্গে এটা কটা কার্বন আছে, CO2 মানে বোঝাই যাচ্ছে একটা কার্বন। তাহলে 5 কার্বন যুক্ত RUBP এর সঙ্গে 1 কার্বন যুক্ত কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় তৈরি হলো কি 6 কার্বন যুক্ত অরবিটাল বিসফসফেট। এটাও 6 কার্বন যুক্ত, 6 কার্বন লিখে দিলাম। তাহলে 5 কার্বন আর 1 কার্বন 6 কার্বন মিলে গেল। কিন্তু এটা হচ্ছে অস্থায়ী যৌগ, মানে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে কি তৈরি করবে, সঙ্গে সঙ্গে ভেঙে তৈরি করলো 12 অণু PGA, 12 অণু PGA, 12 লিখেছি অণু। এখানে সব অণুগুলো ব্লু কালিতে লিখছি, এখানে 3 PGA লিখলাম, আর এটা ব্র্যাকেটে দিচ্ছি। 12 অণুগুলো ব্র্যাকেটে দিচ্ছি, এটাও ব্র্যাকেটে দিলাম, এটাও ব্র্যাকেটে দিলাম। এটা থেকে বোঝা যাচ্ছে 12 অণু, এটা 12 অণু, 6 অণু, 6 অণু, এখানে 6 অণু, বোঝা যাচ্ছে তো। এখন 6 অণু থেকে 12 অণু হয়েছে, আর PGA হচ্ছে 3 কার্বন যুক্ত। তাহলে এখানে লিখলে দিলাম 3 কার্বন যুক্ত। আর 3 PGA মানে কি, 3 PGA মানে হচ্ছে 1 2 3, এইখানটায় যুক্তটা আছে কি ফসফেট। বোঝা গেল, মানে 3 কার্বন যুক্ত এই যৌগটা তার 3 নম্বর পজিশনে আছে ফসফেট, তাই 3 PGA। এটা হচ্ছে ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিডের নাম, এখানে পরে লিখে দিচ্ছি, আগে চক্রটা কমপ্লিট করি। তাহলে কি হলো, 5 কার্বন যুক্ত RUBP এর সঙ্গে 1 কার্বন যুক্ত অক্সিজেনের বিক্রিয়া প্রথমে তৈরি হলো কি 6 কার্বন যুক্ত
অরবিটাল বিসফসফেট, যেটা কিনা অস্থায়ী যৌগ, সঙ্গে সঙ্গে সে ভেঙে গিয়ে 12 অণু পিজিএ তৈরি করলো। এর 6 অণু, ধরো বুঝিয়ে দিই, এর 6 অণু। অণু এবং কি 6 কার্বন যুক্ত, তাহলে এর 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। এরকম কটা আছে? 6টা আছে, 4 5 6, এরকম 6টা আছে, ঠিক আছে। এবার এই 6টা থেকে তৈরি করলো 12 অণু, এটা 6টা অণু থেকে 12 অণু তৈরি করব এবং কি হবে, সেটা হবে 3 কার্বন যুক্ত। তাহলে এখান থেকে কেটে দিলাম, তাহলে মোট কটা হবে? এদিকে 6টা, এদিকে 6টা, মানে মোট 12টা হবে। তাহলে 12 অণু পিজিএ তৈরি হলো, কারণ এরা 3 কার্বন যুক্ত। তাহলে 6 অণু অরবিটাল বিসফসফেট থেকে কটা তৈরি হলো? 12 অণু পিজিএ, কারণ এরা সবাই 3 কার্বন যুক্ত, সেই জন্য 12টা তৈরি হলো, ডবল। বোঝা গেল? এবার 12 অণু পিজিএ থেকে তৈরি হবে কি? 1,3 বিসফসফো গ্লিসারেট। বিসফসফোগ্লিসারেট। তাহলে কি হচ্ছে, এখানে দেখো একটা ফসফেট ছিল, এখানে 1,3 বিসফসফোর, মানে দুটো ফসফেট আছে। কি কি পজিশনে? 1 এবং 3 পজিশনে। এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। তাহলে এই ফসফেটটা আসবে কোথা থেকে? এখানে কি হবে, এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই তৈরি করবে। এই পিআইটা এখানটা যুক্ত হয়ে তৈরি করবে কি 1,3 বিসফসফোগ্লিসারেট। বুঝে গেল? তাহলে এটিপিটার কাজ কি হলো? ভেঙে এডিপি আর পিআই তৈরি করা, অর্থাৎ অজৈব ফসফেট। সেই ফসফেটটা এখানে তৈরি করলে দুটো ফসফেট হবে, এখানে একটা ছিল, তাহলে দুটো হয়ে গেল, এটিপি ওই কাজে লাগলো। এরপর কি তৈরি হবে? এরপর তৈরি হবে গ্লিসারালডিহাইড গ্লিসারালডিহাইড 3-ফসফেট। বা এটাকে বলে G3P। অর্থাৎ কি, এটা কত নম্বর পজিশনে আছে? এটাও 3 কার্বন যুক্ত এবং 3 নম্বর পজিশনে ফসফেটটা আছে, সেই জন্য গ্লিসারালডিহাইড 3-ফসফেট। গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এর 3 নম্বর পজিশনে কি আছে? ফসফেটটা। তাহলে এখানে দেখো আমরা দুটো ফসফেট, এখানে একটা ফসফেট হবে, তাহলে কি হবে? এখানে ফসফোগ্লিসারেট বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারেটকে অ্যালডিহাইডে পরিণত করতে একটি বিজারক পদার্থ লাগবে, সেটা কি আমাদের NADPH2, যেটা আমাদের আলোক বিক্রিয়ায় তৈরি হয়েছে। NADPH2 এর বিজারিত হয়ে NADP+ তৈরি করবে পিআর। তো এখান থেকে বেরো, পিআরটা নিয়ে নিল, তাহলে এটা কি একটি বিজারক, একে বিজারিত হতে সাহায্য করছে। এখন এই যে গ্লিসারালডিহাইডটা তৈরি হলো, এটা কটা তৈরি হলো? এখানে তৈরি হয়েছে 12টা। ব্লু কালি দিয়ে এগুলো লিখি, এই 12 অণু তৈরি হয়েছে। যেগুলো ব্র্যাকেটে লিখছি সেগুলো হচ্ছে 12 অণু, ব্র্যাকেটে লিখছি 12 অণু। এই 12 অণু থেকে
অণু লিখে একেবারে ব্র্যাকেটে লিখে দিই, এই সবগুলো একটু সুবিধা হবে। 2 অণু G3P লিখলাম, একেবারে G3P বেরিয়ে এলো এই চক্র থেকে। বাকি কি থাকলো? 5 অণু, 10 অণু G3P। এই 10 অণু G3P কি করবে? একটি অন্তর্বর্তী যৌগ তৈরি করবে। অন্তর্বর্তী যৌগ অন্তর্বর্তী যৌগটা আবার অন্তর্বর্তী যৌগের মাধ্যমে আবার আরইউবিপিতে ফিরে যাবে। এইখানটায় অন্তর্বর্তী যে যৌগটা সেটাও একটা ফসফেট, কিন্তু এখানে আছে বিস ফসফেট, সেই জন্য কি হবে? আবার এটিপি ভেঙে এডিপি তৈরি করতে হবে। এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই তৈরি। তাই কি হলো? গ্লিসারলডিহাইড 3 ফসফেট 12 অণু ছিল, 2 অণু চক্র থেকে বেরিয়ে এসছে, 10 অণু চক্রের মধ্যে ঢুকেছে। এই যে 2 অণু চক্র থেকে বেরিয়ে এলো, সে কয়েকটি অন্তর্বর্তী যৌগের মাধ্যমে অন্তর্বর্তী যৌগ, দেখ এতগুলো তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য শুধু অন্তর্বর্তী যৌগ বলে দিলাম। অন্তর্বর্তী যৌগের মাধ্যমে কি তৈরি করবে? 1 অণু গ্লুকোজ এবং বাকি যে 10 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা G3P ছিল, সে আবার এই চক্রের মধ্যে ঢুকে গিয়ে আবার আরইউবিপি তৈরি করবে এবং চক্রটা অব্যাহত থাকবে। তাহলে এখন দেখো এখানে অনেক কিছু বোঝার আছে। 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6 অণু আরইউবিপির বিক্রিয়া আমি দেখিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে যখন ঘটে তখন 1 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 1 অণু আরইউবিপির বিক্রিয়া হয়। কিন্তু এই চক্রে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য 6 বার চক্রটাকে ঘুরতে হয়। সুতরাং আমি হিসেব মেলাবার জন্য একেবারে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে 6 অণু আরইউবিপি কে বিক্রিয়া করিয়েছি, যাতে প্রথমবারে 1 অণু গ্লুকোজ আমরা পেতে পারি। আর এটাও বুঝবে যে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের অবশ্যই 2 অণু গ্লিসারলডিহাইড 3 ফসফেট লাগে। 2 অণু এইটা লাগবে 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য। কতগুলো স্টেপে, যেমন প্রথমে এই যে আরইউবিপি থেকে প্রথমে আমরা তৈরি করতে পারি কি? পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারেট। এটাই হচ্ছে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ। এখানে লিখে দিচ্ছি উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ। এবং যৌগটা কি? 3 কার্বন যুক্ত। দেখো 3C লিখে দিয়েছি, 3 কার্বন যুক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেটা বায়ুমণ্ডল থেকে আসছে, পত্ররন্ধ্রের মাধ্যমে ঢুকেছে, সে কোষস্থ যৌগ আরইউবিপি রাইবোলোজ বিসফসফেট বা বাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে প্রথম যে স্থায়ী যৌগটা তৈরি করলো সেটা হচ্ছে কি? পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই জন্য এই চক্রটাকে বলা হয় C3 চক্র। আরেকটা নাম কি হলো তাহলে এর? বা C3 চক্র। তাহলে C3 চক্র কেন বলা হয় বোঝা গেল। এই যে এবার আমি বলছিলাম কি, এই চক্রটাকে বা এই দশাটাকে কয়েকটি ভাগে ভাগ করছি। আরইউবিপি থেকে এই পিজিএ তৈরি পর্যন্ত কি হলো? বায়ুমণ্ডলের কার্বন কোষস্থ যৌগে অঙ্গীভূত বা অংশীভূত হলো। এই জন্য এইটুকু ঘটনা, এইটুকু বিক্রিয়াকে আমরা বলবো কি? কার্বন স্থিতিকরণ
অঙ্গার আত্মীকরণ। এর জন্য যে উৎসেচকটা লাগে তার নাম হচ্ছে রুবিস্কো। রুবিস্কোর পুরো ফর্ম আমি লিখে দেবো পরে। এটা হচ্ছে কি উৎসেচক, এটুকু লিখে রাখি। এই বিক্রিয়াটা ঘটতে উৎসেচক, যে উৎসেচকটা লাগে তার নাম হচ্ছে রুবিস্কো। দেখো এবার পিজিএ হলো, পিজিএ থেকে গ্লিসারলডাইড 3 ফসফেট তৈরি হতে, তার মানে এর বিজারিত হয়ে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, অ্যাসিড বিজারিত হচ্ছে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিজারণ দশা। তাহলে এখান থেকে এটাকে বলতে পারি কি বিজারণ দশা। কার্বন স্থিতিকরণ, এটা বিজারণ দশা। তারপরে দেখো এই যে 2 অণু গ্লিসারলডাইড 3 ফসফেট বেরিয়ে এলো, বেরিয়ে এসে কতগুলো অন্তর্বর্তী যৌগের মাধ্যমে গ্লুকোজ তৈরি করলো, এটাকে আমরা কি বলবো সংশ্লেষ দশা। মানে বেরিয়ে আসার পর থেকে যে দশাগুলো হবে সেটা হচ্ছে কি সংশ্লেষ দশা। ঠিক আছে, 10 অণু, 2 অণু চলে গেছে, বাকি থাকলো 10 অণু। 10 অণু G3P থেকে আবার RuBP তৈরি হচ্ছে, মানে এটা আবার পুনরুৎপত্তি হচ্ছে, সেই জন্য এই দশার নাম হচ্ছে পুনরুৎপাদন দশা। এইটা যদি না তৈরি হয় তাহলে চক্রটা ওখানেই তো থেমে যাবে। পুনরুৎপাদন দশা। এখন শুধু রুবিস্কো উৎসেচকটা যে কাজে লাগে তা নয়, এখানেও অনেক উৎসেচক এই বিক্রিয়াতে সাহায্য করে, কিন্তু সব উৎসেচকের নাম তোমরা মনে রাখতে পারবে না, ক্লাস 9 এর পক্ষে ওগুলো অনেক বেশি হয়ে যায়, সেই জন্য আমি শুধু এই উৎসেচকটা নাম বললাম। এবার এগুলোর নাম আমি ডান দিকে বা বাঁ দিকে লিখে দিচ্ছি। বাঁ দিকে লিখে দিই, সুবিধা হবে। RuBP, প্রথমে কি লিখেছি RuBP, এর নাম কি রাইবিউলোজ বিস ফসফেট বা বাইফসফেট। ঠিক আছে, তারপর কি লিখেছি PGA, PGA এটা হচ্ছে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারেট। ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারেট। তারপর কি এই 3 জন লিখেছি, মানে কি 3 নম্বর কার্বনের সঙ্গে এই ফসফেটটা যুক্ত আছে। তারপরে কি লিখেছি 1,3 বিসফসফোগ্লিসারেট, তো লিখেই দিলাম। এটা 1,3 মানে কি 1 পজিশন কার্বনের সঙ্গে এবং 3 পজিশন কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত আছে, এটা তো লিখেই দিয়েছি। G3P মানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, লিখে দিই আবার যদি বুঝতে না পারো। G3P গ্লিসারলডিহাইড 3 ফসফেট, মানে 3 নম্বর পজিশনে ফসফেটটা যুক্ত আছে। এবার বলবো কি রুবিস্কো। রুবিস্কো কি একটা উৎসেচক, রুবিস্কো। রুবিলোজ
রুবিলোজ মানে এই পর্যন্ত, রুবিস। সি ফর কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। আসলে এগুলো তো সব ইংলিশে লেখা থাকে, বাংলায় করে লিখছি। রুবিলোজ, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। ইংলিশ করে লিখলে ভালো হতো, যাই হোক। তাহলে এগুলো সব অ্যাব্রিভিয়েশন হলে পুরো নামটা বলে দিলাম, এবং কি হলো অন্ধকার দশায় চক্রটা কিভাবে ঘুরলো এবং কি তৈরি হলো সেটা আমরা দেখতে পেলাম। আর একটা জিনিস বলে নিই, এইখানে যে এটিপিটা লাগলো সেটা হচ্ছে 12 অণু, ব্র্যাকেটে লিখে রাখছি, এখানে 12 অণু এটিপি লেগেছে, এখানে লেগেছে 6 অণু। আর এখানে এনএডিপি লিখেছে 12। তাহলে এই যে 12 অণু, এখানে 6 অণু আর এখানে 12 অণু, এটা কিন্তু একটা চক্রের মাধ্যমে হচ্ছে না। মানে আমি বলতে চাইলাম মোট এই চক্রটা 6 বার ঘোরার জন্য এখানে 12 এখানে 6, মোট তাহলে কত অণু এটিপি লাগলো? মোট এটিপি এর প্রয়োজন 12 আর 6 18 অণু, আর মোট এনএডিপি প্রয়োজন, NADPH2 এর প্রয়োজন কত প্রয়োজন হলো? 12 অণু। বোঝা গেল? তার মানে এক অণু গ্লুকোজ তৈরি করতে আমাদের 18 অণু এটিপি এবং 12 অণু NADPH2 প্রয়োজন হলো, যেগুলো কিনা তৈরি হয়েছে কোথায়? আলোক বিক্রিয়ায়। তাহলে আমরা শেষে সালোক সংশ্লেষের সংজ্ঞাটা বলি। পুরো বোঝা হলো, সংজ্ঞাটা বলতে এবার খুব সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে কি বলবো সালোক সংশ্লেষের সংজ্ঞা? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে এবং বায়ুমণ্ডল থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে গৃহীত জলের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং উপজাত পদার্থ হিসাবে জল এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন বাতাসে মুক্ত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শেষ হলো।